এবার কঠিনভাবে ক্ষেপে গেছেন ছাত্রলীগের নেতাকর্মী। ডক্টর ইউনূসকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলানো হবে এমনই ঘোষণা দিলেন শেখ হাসিনা। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আমি আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিলাম, শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে, যদি ডক্টর ইউনূস প্রমাণ করতে পারে যে শেখ হাসিনার নির্দেশে পুলিশকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাদের গুলিতে ছাত্ররা নিহত হয়েছে, এটা যদি শুধু ইউনূস প্রমাণ করতে পারে, তাহলে আমরা যারা আওয়ামী লীগ করি শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসির কাজে ঝুলাবো। আর যদি ইউনূস সেটি প্রমাণ করতে না পারে, তাহলে ইউনূস এই দেশে সে কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে তাকে সেটি আগে বলতে হবে জনগণের কাছে। খুবই খারাপ একটা সংবাদ, লাইফ সাপোর্টে আছে আরাফাত। এই সে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল। তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপদেষ্টা সমন্বয়ক সার্জিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে তার প্রেমময় ভাব, ভালোবাসার উক্তি এখনো ফেসবুকে অহরহ রয়েছে। 16 বছর ধরে কোথায় ছিলেন সার্জিস আলম? জুলাইয়ের গণ আন্দোলনের আগে, অভ্যুত্থানের আগে পর্যন্ত তো তারা ছাত্রলীগে ছিলেন, পদধারী নেতা ছিলেন তারা। গাজীপুরে মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমরা গিয়েছিলেন উদ্ধার করতে, কিন্তু হামলা করতে কারা গিয়েছিল সেই প্রশ্ন তুলেছেন একজন রাজনীতিবিদ, বিএনপির একজন নেতা। সেই যখন অবস্থা, তখন ওদিকে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে একটা টুইট আমরা লক্ষ্য করছি। সেই টুইটটি ইন্টারেস্টিং। সেই টুইটটা বাংলাদেশ সরকার এবং ইউনূস সরকারকে উদ্দেশ্য করে করা। আমেরিকার একটা চাপ, এই চাপটা যাতে না আসে এটার জন্য অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে একটা আলটিমেটাম দিলে যে 24 ঘন্টার ভিতরে আপনাকে বা আপনার বিরুদ্ধে, আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। পুরো দেশ ভয়ঙ্কর এক টালমাটাল অবস্থায়। এই যে দুটো শব্দ উচ্চারণ করলাম, ভয়ঙ্কর টালমাটাল, এর বিরুদ্ধে যুক্তি দিয়ে কে আছেন ন্যূনতম বিরোধিতা করতে পারবেন? 5 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সারা দেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, লুটতরাজ করা, এই সবই প্রি প্ল্যানিং এর অংশ। আওয়ামী লীগের বাধার মুখে সরকার বৈষম্য বিরোধীরা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। মানে চারিদিকে হচ্ছে আওয়ামী লীগের ভয়, যে কখন তারা এসে যায়, কখন অ্যাটাক করে ফেলে। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ এত চাপানোর পর এরা চরমপন্থীদের মতো, সর্বহারাদের মতো, জাসদের মতো তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি শুরু করে দিল কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের পররাষ্ট্র সচিব গোপন কিছু বার্তা নিয়ে এসেছিলেন ভারত সরকারের পক্ষ থেকে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে 3টি শর্ত দেওয়া হয়েছিল, যে শর্তের ভিত্তিতে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনা পরবর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। কিন্তু বাংলাদেশের সাথে তারা তখনই সম্পর্ক উন্নয়ন করবে যখন বাংলাদেশ 3টি শর্ত মেনে নেবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে রয়েছে ডক্টর ইউনূসের চাঞ্চল্যকর তথ্য। ডক্টর ইউনূসকে ফাঁসিতে ঝুলানো হবে। দর্শক, এই সম্পর্কে আমি আর বেশি কথা বাড়াতে চাই না, ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন। শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে, যদি ডক্টর ইউনূস প্রমাণ করতে পারে যে শেখ হাসিনার নির্দেশে পুলিশকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাদের গুলিতে ছাত্ররা নিহত হয়েছে, এটা যদি শুধু ইউনূস প্রমাণ করতে পারে, তাহলে আমরা যারা আওয়ামী লীগ করি শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসির কাজে ঝুলাবো। আর যদি ইউনূস সেটি প্রমাণ করতে না পারে, তাহলে ইউনূস এই দেশে সে কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে তাকে সেটি আগে বলতে হবে জনগণের কাছে। আপনি কি এখন পর্যন্ত দেখছেন যে ইউনূস কিন্তু ছাত্রদের ময়নাতদন্ত করতে কেন করেনি? কারণ জানে যদি ময়নাতদন্ত করতে যায় তাহলে দেখবে যে এগুলো পুলিশের গুলিতে নিহত হয়নি, এগুলো আপনার স্নাইপার রাইফেলের গুলিতে নিহত হয়েছে, যেগুলো আপনার বাংলাদেশে কেউ ব্যবহার করে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো ব্যবহার করে না। আজকের ভিডিওটি আপনারা সব প্ল্যাটফর্মে শেয়ার করে দেন। আমি আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে ডক্টর ইউনূসের যদি সৎ সাহস থাকে, তাহলে অবশ্যই সে প্রত্যেকটি ছাত্রের লাশ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করবে যে তারা কোন গুলিতে নিহত হয়েছে। শেখ হাসিনা তো ইতিমধ্যে অনেক আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তাদের লাশগুলো তুলে তারপর ময়নাতদন্ত করা হোক। আপনারা বলেন না যে শেখ হাসিনা ছাত্রদেরকে হত্যা করছে, এই কথাটা তো আপনাদের কথা, কিন্তু এই ছাত্রদেরকে এই আন্দোলনে ঢুকে ইউনূসের গং বাহিনীরা তারা আপনার বিভিন্ন ছাদ থেকে, আপনার গাছের উপর থেকে গুলি করে ফায়ার করছে, কিন্তু ওই সময় পুলিশ রাবার বুলেট মারতেছে। মানুষ ভাবছে যে ওই গুলিতেই আপনার ছাত্ররা মারা গেছে, কিন্তু প্রকৃত অর্থে এই গুলিতে ছাত্ররা মারা যায়নি। পুলিশ শুধু রাবার বুলেট নিক্ষেপ করেছে, আবার কোথাও আপনার করেছে, কিন্তু লাঠি চার্জ করছে। কিন্তু এই যে গুলিগুলো করছে বা এই গুলিতে আপনার ছাত্ররা মৃত্যুবরণ করছে, এগুলো এখন প্রমাণ করতে পারে নাই। তার মানে কি শেখ হাসিনাকে শুধু আপনি দোষ দেন, শেখ হাসিনা এটা করছে সেটা করছে, এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি কেন? এখন পর্যন্ত কেন প্রমাণ করতে পারেননি? এই দুর্বলতা কি শেখ হাসিনা? শেখ হাসিনা তো ওপেন চ্যালেঞ্জ আপনাদেরকে দিছে, আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিছে। আপনারা যে 6 মাস 7 মাস হয়েছে ক্ষমতায় বসছেন, এখনো পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগ, দুর্নীতির অভিযোগ আপনারা তো প্রমাণিতই করতে পারেননি। আপনারা তো আসছেন শুধু আপনার খাইকাই পার্টি, আপনারা আসছেন আপনাদের নিজের আখের গুছিয়ে দেশের জনগণকে পঙ্গু করে, তখন আপনারা এই দেশ থেকে পালাবেন। এই দেশে আপনার গ্রামীণ ব্যাংকের কয় টাকা বিনিয়োগ আমরা জানি বালকেরা, এগুলো আপনার এই দেশ থেকে না নিয়ে গেলেও সমস্যা নাই। এর চেয়ে বেশি অর্থ আপনি ইতিমধ্যে বিদেশে পাচার করে দিয়েছেন। জনগণকে আপনারা বোধাই পাইছেন? এই দেশের জনগণ কি আপনারা বোধাই পাইছেন না?
শেখ হাসিনা ওপেন চ্যালেঞ্জ করছে, যদি শেখ হাসিনা এই ছাত্রদেরকে উনি যদি নির্দেশ দিয়ে থাকে যে ছাত্রদেরকে হত্যা করো, আপনারা কি দেখছেন যে এই ছাত্রদেরকে উনি বলছে যে তোমরা ছাত্রদের উপরে গুলি চালাও, তাদেরকে হত্যা করো? উনি বলে না এই কথা, তারপরেও কিন্তু উনি বলছে যেগুলো প্রমাণিত করেন, প্রমাণ করেন আগে। প্রমাণ করতে পারছেন আপনারা? একটা ছাত্রের লাশ আপনারা উঠায় ময়নাতদন্ত করে আপনি বলতে পারছেন যে এইগুলা পুলিশের গুলিতে নিহত হয়েছে? এগুলা কেন আপনারা করেননি? আপনাদের ভিতরে গাবলা আছে। আপনারা জানেন যে এই হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন, পুরো দায়ভার শেখ হাসিনার ক্ষমতা ছিল, শেখ হাসিনার উপরে আপনারা চাপাইছেন। আমি আপনাদেরকে বলবো, এই যে বিষয়গুলো ইতিমধ্যে বলা হচ্ছে, এগুলো একদিন না একদিন দেখবেন যে এগুলো সত্য প্রমাণিত হবে এবং কি মানুষ বুঝবে যে এগুলো কত বড় নাটক ছিল এবং কত বড় মেটিকুলাস ডিজাইন ছিল বাংলাদেশে এই জনগণকে ধোঁকা দিয়ে তারা যে একটি মিশন বাস্তবায়ন করতে চেয়েছে সেগুলো তারা করে এই দেশ থেকে তারা পালিয়ে যাবে এবং কি তারা কারি অর্থ নিয়ে এই দেশ থেকে চলে যাবে। কারণ তারা আপনার এই দেশে থাকবে না, কারণ তারা তো আপনার বিদেশে গিয়ে বাড়ি করবে। বঙ্গবন্ধুর খুনিরা এই দেশে থাকতে পারে না। শেখ হাসিনা তো নাই, আয়না কেড়ে বাংলাদেশে আইতে পারবে না, কারণ তারা জানে যারা আপনার বেঈমান তাদের মনে এমনিতেই ভয় থাকে। আমি আবারও বলছি, যদি শেখ হাসিনা এই ছাত্রদেরকে পুলিশের গুলি দিয়ে তাদেরকে নিহত করিয়ে থাকে তাহলে অবশ্যই শেখ হাসিনার বিচার হবে। আর যদি শেখ হাসিনা না করে থাকে, আপনার বিচার বাংলাদেশে কিভাবে হবে সেটি আপনি ডিসিশন নেবেন। এই জন্য বলবো গোটা দেশবাসীকে ভিডিওটা শেয়ার করে দেন, জনগণ যাতে জানতে পারে। এবং কি আমি আবারও বলবো, প্রত্যেকটি ছাত্রের লাশ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করেন যে আসলে কি এই ছাত্ররা পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা। যদি হয়ে থাকে, যারা এই কর্মকাণ্ড করেছে তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনতে পারবেন না। কারণ আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে বাজেট দিয়ে দিয়েছেন 30 লাখ, সান্ত্বনা পুরস্কার দিয়ে দিয়েছেন গার্জিয়ানদেরকে, আর কেন তদন্ত লাগতো না। এগুলো আপনারা ডিজাইন, আপনারা এই ডিজাইন সাজাইছেন, এই ডিজাইন আপনারা সাজাই দেশের জনগণকে আপনারা ধোঁকা দিচ্ছেন। দেশের জনগণ ইতিমধ্যে এগুলো বুঝে গেছে, এগুলো দিয়ে আর কাজ হবে না। দেশের জনগণ এখন প্রতিরোধ করা শুরু করছে, এগুলো দিয়ে আর কাজ হবে না। এই দেশের জনগণ যখন প্রতিরোধ করা শুরু করছে, গাজীপুর থেকে প্রথম প্রতিরোধ শুরু হয়েছে, গোটা বাংলাদেশে দেখবেন আপনাদেরকে প্রতিরোধ করবে। আপনারা যেখানে নৈরাজ্য সৃষ্টি করবেন সেখানেই জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। সেই সময় এসে গেছে, বাংলাদেশে আর মাস্তানি এগুলো চলবে না। বাংলাদেশে 5 তারিখে আপনারা যা করছেন বহুত করছেন, কিন্তু 6 মাস পরে আপনাদের কিসের প্রতিহিংসা? 6 মাস পর, 6 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন আপনারা এমন নৈরাজ্য কেন বাংলাদেশে সৃষ্টি করতেছেন? জনগণ কি বোধাই পাইছেন? জনগণ আপনাদেরকে ছাইড়ে দিব? একটা মানুষকেও ছাড়বে না। আপনারা এখনো আপনাদের দায় স্বীকার করে দেশ থেকে আপনারা ভাগেন। আপনারা জানেন কত বড় অপরাধ আপনারা করছেন, এগুলো লুকোচুরি খেলা জনগণের সাথে করেন না আপনারা। গাজীপুরে মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমরা গিয়েছিলেন উদ্ধার করতে, কিন্তু হামলা করতে কারা গিয়েছিল সেই প্রশ্ন তুলেছেন একজন রাজনীতিবিদ, বিএনপির একজন নেতা। সেই যখন অবস্থা, তখন ওদিকে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে একটা টুইট আমরা লক্ষ্য করছি। সেই টুইটটি ইন্টারেস্টিং। সেই টুইটটা বাংলাদেশ সরকার এবং ইউনূস সরকারকে উদ্দেশ্য করে করা। এরকম অবস্থায় কি ঘটতে যাচ্ছে সেই আলোচনাই করব। মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন এবং তাদেরকে বিমানবন্দরেই সাংবাদিকরা প্রশ্ন করছিলেন নানা বিষয়ে। তিনি এই যে 32 নম্বরের বাড়ি ভাঙা, সেই বাড়ি ভাঙার বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন যে এটা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেওয়া হয়েছে। শেখ হাসিনার পাতা ফাঁদে সরকার পা দিয়েছে, এমনটা বলেছেন। যে কথাটা আমরাও সেই 5 আগস্টের রাতেই, মধ্যরাতে, শেষ রাতের দিকে করা ভিডিওতে বলেছিলাম যে সরকার শেখ হাসিনার ফাঁদে পা দিল কিনা। মির্জা ফখরুলও ঠিক তেমন ভাষাতেই বলেছেন যে সরকার, মির্জা ফখরুল সহ একাধিক বিএনপি নেতা এই কথা বলেছেন যে শেখ হাসিনার ফাঁদে সরকার এবং ছাত্ররা পা দিয়েছে, এই পা দেওয়াটা উচিত হয়নি। শেখ হাসিনা এখন চেষ্টা করবেন নানা রকমের উস্কানি দিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে নানা রকমের চেষ্টা তার থাকবে, কিন্তু তার ফাঁদে পা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, সেটা কোনোভাবেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে না। আরও আলোচনা রয়েছে, যে আলোচনাটা রয়েছে যে এখন যে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণাটা যদি অনেক আগে দেওয়া হতো, 5 আগস্টের পরে 8 আগস্টে সরকার গঠিত হলো, তারপরেও যত মব হয়েছে বাংলাদেশে, বিভিন্নভাবে মব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরও বেশি করুণ, ভাত খাইয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পিটিয়ে মারা হয়েছে। এই যে একের পর এক মব চলেছে বাংলাদেশে, সেই মব 32 নম্বরের বাড়ি ভাঙার 5 ফেব্রুয়ারি যে মব আবার তৈরি হলো এবং সেটা সারা দেশে বিস্তৃত হলো। এই প্রথম থেকেই যদি মবের বিরুদ্ধে সরকার অবস্থান নিত, তাহলে অপারেশন ডেভিল হান্টের মতো অপারেশন যদি তারা আগেই শুরু করতো, তাহলে আর এখন ডেভিলকে খুঁজে বেড়াতে হতো না। অনেকে বলছেন, বিশেষ করে আওয়ামীপন্থী অনেকে বলছেন যে অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের বাঁচাতে, তাদেরকে খুশি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন যে গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছিল, ভাঙচুর করেছিল এবং সেটাকে বাধা না দিলে সেই বাড়ি তারা গুড়িয়ে দিত, বাড়িতে আগুন ধরিয়ে দিত। সেরকম পরিস্থিতিতে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটাকে প্রতিরোধ করেছে। অথচ প্রতিরোধের বিরুদ্ধে অপারেশন শুরু হচ্ছে, কিন্তু যে হামলাটা হলো, যে মব সৃষ্টি করা হলো, সেই মবের বিরুদ্ধে একটি কথাও বলা হচ্ছে না, মবের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে না, এমন আলোচনাও কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে।
এরকম নানা রকমের সমালোচনা সরকার কেন্দ্রিক চলছে তখন আন্তর্জাতিক চাপ কিন্তু সরকারের উপরে বেড়েছে। ইইউ দেশগুলো সহ আমেরিকার চাপ বেড়েছে, অন্যান্য দাতা দেশগুলোর চাপ বেড়েছে। সেই চাপ সরকার কিভাবে ট্যাকেল দেয়, সেই চাপগুলো সামলাতেই অপারেশন ডেভিল হান্টের মতো এরকম অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে, এমনটাও অনেকে মনে করেন। কিন্তু সেটা সত্যিকারের অপরাধী আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, কিন্তু যারা মব সৃষ্টি করছে সারা দেশে, যারা জ্বালাও পোড়াও করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মব কালচার থামানো যাবে না, এই মব কালচার চলতেই থাকবে, এরকম বলছেন অনেকে। চলুন এবারে আমেরিকার দিকে দৃষ্টি দেওয়া যাক। ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল, ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি ব্যবহার করা হয় বলে আমরা শুনে আসছি, সত্য মিথ্যা পরের বিষয়, সেই এক্স হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিক্টেটর বলা হয়েছে। সেখানে লেখা হয়েছে, হি ইজ মোহাম্মদ ইউনুস, নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ। He never contested any election. He was never a student leader. He was never a leader of the opposition. He was never active in politics. তিনি কখনো স্টুডেন্ট নেতা ছিলেন না, তিনি কখনো ইলেকশন করেননি, তিনি কখনো অপোজিশন লিডার ছিলেন না, তিনি কখনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না, তেমন কথা লেখা হয়েছে। এবং বাইডেন প্রশাসনকে সেখানে দোষ দেওয়া হয়েছে যে বাইডেন প্রশাসন এই ডক্টর ইউনুসকে ক্ষমতায়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এবং বাইডেনের যে দল, সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন, এমন কথাও লিখেছেন। পরবর্তীতে যেটা লেখা হয়েছে, দেন হাউ ডিড ইউ সাডেনলি বিকাম এ ডিক্টেটর? দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন গট হিম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড উইথ দ্য ফান্ডিং অফ জর্জ সরোস condition of civil war were created in Bangladesh. The PM Sheikh Hasina's residence was attacked by miscreant and she was forced to leave the country. After this, Biden puppet was given the rule of Bangladesh. এমন ভাবে লেখা হয়েছে। ডক্টর ইউনুসের প্রচন্ড সমালোচনা করা হয়েছে, কিন্তু এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের এক্স হ্যান্ডেল না, বহুল আলোচিত এই এক্স হ্যান্ডেল। এখান থেকে নানাভাবেই ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানা রকম পোস্ট আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনার পক্ষে চলে গেছে, যেগুলো তাই অনেকে বলেন যে এটা একটা ভুয়া এক্স হ্যান্ডেল, কিন্তু আবার অনেকে বলার চেষ্টা করেন যে এটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় তৈরি হয়েছিল, এটা কোনো ভুয়া এক্স হ্যান্ডেল না। তার সমালোচনা করা যাবে না, সরকারের সমালোচনা করলেই তাকে আক্রমণ করা হবে, তাকে জামাত শিবির বিএনপি বানিয়ে দেওয়া হবে। সে কারণে শেখ হাসিনা নিজে প্রচুর ইন্টারন্যাশনালি সমালোচিত হয়েছেন বিরোধী মতকে দমন পীড়ন করার কারণে। কিন্তু এখন দেখেন শেখ হাসিনা নাই, বৈষম্যহীন ভয় ডরহীন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলে এবং শেখ হাসিনার পতন ঘটে। কিন্তু এখন কি আপনি চাইলে সরকারের মন খুলে সমালোচনা করতে পারছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন তখন তিনি বলেছেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন। উপদেষ্টা প্রায়শই বলেন যে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করছে। আদৌ কি তাই? বরং যখন সমালোচনা করা হয়, সেই সমালোচনা যখন তাদের বিপক্ষে যায়, বিশেষ করে যারা ছাত্র সমন্বয়ক তরুণ যারা, তারা তখন বা অনেকেই তখন একটা বিষয় কমেন্ট করেন, তারা হামলে পড়েন স্বৈরাচারের দোসর, আফসোস লীগ 16 বছর কোথায় ছিলাম, এমন কিছু বলে। এখন 16 বছর কোথায় ছিলাম এই প্রশ্নের উত্তরটা কি করে দেওয়া যায়? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তো আমাদের জানতে হবে আসলে যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, আন্দোলন করছেন, যারা প্রশ্ন করছেন যে 16 বছর কোথায় ছিলাম, তারা 16 বছর কোথায় ছিল। যদি আমি বলি এই আন্দোলনের একেবারে মুখ্য কয়েকজন নাম যারা একেবারে ফ্রন্ট লাইনে যারা রয়েছেন, যদি আমি বলি প্রথমেই উপদেষ্টা সমন্বয়ক সার্জিস আলম, বঙ্গবন্ধুকে নিয়ে তার প্রেমময় ভাব, ভালোবাসার উক্তি এখনো ফেসবুকে অহরহ রয়েছে। 16 বছর ধরে কোথায় ছিলেন সার্জিস আলম? জুলাইয়ের গণ আন্দোলনের আগে, অভ্যুত্থানের আগে পর্যন্ত তো তারা ছাত্রলীগে ছিলেন, পদধারী নেতা ছিলেন তারা। বঙ্গবন্ধুকে নিয়ে প্রেমময় স্ট্যাটাস, ভালোবাসার উপাখ্যান কম নাই তাদের। কোথায় ছিলেন সার্জিস আলম 16 বছর? তারপর যদি বলি হাসনাত আব্দুল্লাহ, যিনি বেশি সরব, খুব সরব, তিনি বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে কোনো সুশীলতা দেখানো যাবে না। এখনো তার অনেক স্ট্যাটাস চোখের সামনে ভাসছে, সোশ্যাল প্ল্যাটফর্মে ভাসছে। বঙ্গবন্ধুর প্রেমে মাতোয়ারা, বঙ্গবন্ধুকে নিয়ে দীর্ঘ উপন্যাস, জন্মদিন ঘিরে দীর্ঘ উপন্যাস বঙ্গবন্ধুকে নিয়ে। কোথায় ছিলেন আপনি 16 বছর? উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে তার দীর্ঘ গবেষণা, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা, তাকে নিয়ে যখন তারা বলেছিলেন তখন গলা আর্দ্র হয়ে আসতো। কোথায় ছিলেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক সাহেব? তিনি তো আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তিনি ধানমন্ডি 32 নম্বরে যেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যান, সেটা তিনি প্রত্যাশা করেছেন। কোথায় ছিলেন ফারুকী সাহেব? কিন্তু যাদেরকে সমালোচনা করা হয় বা আমাদেরকে বা এখানে অনেকেই কমেন্ট করেন, সমালোচনা করেন, স্বৈরাচারের দালাল, দোসর, আপনারা আমার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যখন ঢো মারবেন, মূলত ফেসবুকে, কারণ আমি এর আগে পলিটিক্যাল ভিডিও বানানো শুরু করেছি 2-3 মাস, দেখবেন আমি আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছি, অনেক করেছি।
এবং যখন পতন ঘটছে শেখ হাসিনার, তার আগেই প্রচুর সমালোচনার নিচে কমেন্ট আসতো যে জামাত শিবির বলে বলে ট্যাগলাইন দেওয়া হতো। তাহলে পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটেছে? ধরেন আমরা আগে আমাদেরকে বলতো, যখন সমালোচনা করতাম সরকারের, তখন বলতো যে জামাত শিবির, আর এখন আমরা সমালোচনা করে বলা হচ্ছে যে স্বৈরাচারের দোষর। ঠিক আছে, আপনাদের কথা মতো মানলাম যে স্বৈরাচারের দোষর, কিন্তু আপনারা তো সরকারের যারা অংশ, সুবিধাভোগী, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, সেসব সংগঠনগুলোতে আপনারা পদধারী নেতা ছিলেন। যারা সমন্বয়ক, কাইয়ুম নামে একজন, যারা শিবিরের, তারাও আপনারা তার পদে ছিলেন। তাহলে আপনারাও তো বরং দোষর নন, আপনারা তো তাহলে স্বৈরাচার ছিলেন আপনারা। এখন আপনাদের সমালোচনা করলে আপনারা অনেকেই বলেন বা গণমাধ্যমকে দেখেন আর হুমকি দেন, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তাদের বক্তব্য, তাদের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা যেভাবে বলেন, আপনারা সেগুলো জানেন। আমার নতুন করে বলার কিছু নাই। আপনারা কোথায় ছিলেন 16 বছর? আপনারা তাদের সঙ্গে মিলেমিশে ছিলেন। এখন সাজিদ আলম সাহেব তিনি আওয়ামী লীগ, তীব্র আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, কিন্তু শেখ হাসিনার সঙ্গে তার ছবি রয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি প্রচুর আবেগঘন কথা বলেছেন। কেন বলেছিলেন? এবং তারা যখন বলেছেন, এমন নয় যে 16 বছর আগে তারা এগুলো বলেছেন, 16 বছর আগে তারা তাদের ভুল বুঝতে পেরেছেন, 16 বছর আগে ভুল বুঝতে পেরে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন, 16 বছর ধরে আন্দোলন করে তারপর তারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন। ব্যাপারটা তা নয়। 13 বছর, 2 বছর, 1 বছর আগেও তারা আওয়ামী লীগের প্রেমে অন্ধ ছিলেন। আওয়ামী লীগের প্রতি তাদের ভালোবাসা জানিয়েছেন, বঙ্গবন্ধুর প্রতি তারা ভালোবাসা জানিয়েছেন। 1 বছর আগেও যদি বঙ্গবন্ধুর প্রতি আপনার তীব্র ভালোবাসা থাকে, তাহলে আপনি কিভাবে বলেন 16 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিজম করেছে? ফ্যাসিস্ট হাসিনার 16 বছরের শাসনামল, আপনি তো তাহলে সেই শাসনামলের সহযোগী নন, শুধু সেই শাসনামলের একটা অংশ, সেই শাসনেরই আপনি একটা অংশ, আপনার একটা অংশ। সেটাকে আপনারা স্বীকার করার মতো সাহস কি আপনাদের রয়েছে? 1 মাস আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছিলেন। ভারতীয় গণমাধ্যম দাবি করছে সেই সফরে তিনি গোপন কিছু বার্তা নিয়ে এসেছিলেন ভারত সরকারের পক্ষ থেকে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে 3টি শর্ত দেওয়া হয়েছিল, যে শর্তের ভিত্তিতে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনা পরবর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, কিন্তু বাংলাদেশের সাথে তারা তখনই সম্পর্ক উন্নয়ন করবে যখন বাংলাদেশ 3টি শর্ত মেনে নেবে। কিন্তু এই 3টি শর্তের 3টি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। তার মধ্যে একটি শর্ত ছিল, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে ভারতের উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না। বাংলাদেশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আরও 2টো প্রস্তাব তারা যেটা করছিল, যে 2টো শর্ত তারা আরোপ করেছিল বাংলাদেশের উপরে, সে 2টো তারা প্রত্যাখ্যান করেছে। ভারতীয় গণমাধ্যম এটা দাবি করছে। এমনকি জানা যাচ্ছে এই ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করছে। বাংলাদেশের কূটনীতিকরা পাকিস্তানে, ইসলামাবাদে সেখানে তারা বৈঠক করেছেন এবং এরপর পাকিস্তানের কূটনীতিকরা বাংলাদেশে এসে বাংলাদেশের সামরিক বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা ভাবছে। একই সাথে চীনের সাথে উষ্ণ সম্পর্ক তৈরির একটা চেষ্টাও অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে আছে। তার মানে শেখ হাসিনা 15.5 বছরের শাসন আমলে আমরা যেভাবে ভারতের দিকে ঝুঁকেছিলাম, সেই জায়গা থেকে বর্তমান সরকার সরে আসছে। ভারতীয় গণমাধ্যম আরও দাবি করছে, পাকিস্তানের সাথে 2 দফায় বৈঠক, একবার ইসলামাবাদে এবং পরবর্তীতে ফিরতি বৈঠক ঢাকায়। এই 2টো বৈঠকের পর দিল্লির কূটনীতিকরাও বিভিন্ন কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ করবার জন্য চেষ্টা করছে। অর্থাৎ তারাও বাংলাদেশকে সমীহ করে চলছে। তারা 1 মাস আগে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য, সম্পর্ক উন্নয়নের জন্য শর্ত আরোপ করেছিল। এখন তারাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছে বিভিন্ন চ্যানেলে। অর্থাৎ যখন কোনো একটা নির্দিষ্ট দেশের দাসত্ব করা বাংলাদেশ বন্ধ করে দিল, তখন পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান এবং চীন, আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তি চীন, 3 পক্ষই বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে উঠল। কারণ বাংলাদেশের ভূরাজনৈতিক যে অবস্থান, সেটা সারা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র আঞ্চলিক ভূরাজনীতিতে নয়, বৈশ্বিক ভূরাজনীতিতেও বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেমন বাংলাদেশের একটা গুরুত্ব রয়েছে, তেমনি চীনের কাছে গুরুত্ব রয়েছে। একইভাবে আঞ্চলিক 2 প্রতিবেশী পাকিস্তান এবং ভারতের কাছেও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা যখন নিজেদের ইন্ডিপেন্ডেন্ট ডিপ্লোম্যাসি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি, তখন আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তি আমাদের সাথে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের চেষ্টা করছে। এই জায়গাটাতেই আমরা এতদিন ব্যর্থ হয়েছি। ধানমন্ডি 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে, তার প্রতিক্রিয়ায় ভারত নিন্দা জানিয়েছিল এবং তারও কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দিল্লির এই বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়েছে এবং তারা বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই বিষয়ে দিল্লি এবং অন্য যে কোনো দেশের নাক গলানো বাংলাদেশ সরকার পছন্দ করে না। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে যেন দিল্লি ভবিষ্যতে নাক না গলায়, সেটা তারা আহ্বান করেছে ভারতের কাছে। ফলে আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছি। বাংলাদেশ সরকারের এই স্পষ্ট অবস্থানের কারণেই ভেতরে ভেতরে ভারত এখন বাংলাদেশকে সমীহ করে চলতে শুরু করেছে। হয়তো প্রকাশ্যে তারা এখনো সেটা দেখাচ্ছে না,
কিন্তু ভেতরে ভেতরে কূটনৈতিক চ্যানেলে তারা এখন বাংলাদেশের সাথে সখ্যতা তৈরির চেষ্টা করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশে কি কি কর্মকাণ্ড চলতেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, কিন্তু দেশের জনগণ এটা চাচ্ছে না। এখন ডক্টর ইউনূসকে মানে একেবারেই তার চাঞ্চল্যকর তথ্য নিয়ে অনেকে হাজির হচ্ছেন। ডক্টর ইউনূসকে প্রতিহত করে তাকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দিচ্ছেন অনেকেই, আপনারা ভিডিওর প্রতিবেদনে দেখতে পারলেন। তো দর্শক মণ্ডলী, এই সম্পর্কে দেশের জনগণ এবং আপনারা কি চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।